হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের অপারেটিং সিস্টেমের লেকচার 4। তার আগে বলে রাখি, আমাদের ফার্স্ট দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। যারা ক্লাস দেখেছে ইটস গুড, বাট যাদের এখনও দেখা হয়নি নতুন চ্যানেলে, তারা একটু ভিডিওগুলো দেখে নেবে, কাজে লাগবে। ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন অ্যান্ড অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন এই দুটো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, তার এই ফার্স্ট পার্টটুকু দেখব। এবং বলে রাখি, এই দুটো চ্যাপ্টারই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে? বাকি তো এটা ইন্ট্রোডাকশান ফান্ডামেন্টালস পড়েছিলাম, তাই জন্য সবাইকে বলবো এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে রেডি করতে। ঠিক আছে? তো আজকে আমাদের যেটা চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট দিয়ে শুরু হবে। তাহলে চলো শুরু করা যাক। যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে এইগুলো: সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্সেস, প্রোগ্রাম ভার্সেস প্রসেস, দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে দেখব। হ্যাঁ, প্রসেস ডায়াগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রসেস স্টেট ডায়াগ্রাম। নেক্সট দেখব প্রসেস টেবিল অ্যান্ড প্রসেস কন্ট্রোল ব্লক, অ্যান্ড লাস্ট হচ্ছে ইনপুট আউটপুট অ্যান্ড সিপিইউ বাউন্ড প্রসেস। আমাদের ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রসেস কি, হোয়াট ইজ প্রসেস। আমি যখন লেকচার 1 পড়িয়েছিলাম, সেখানে ফাংশন পড়াতে গিয়ে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের ফাংশনে বলেছিলাম প্রসেস ম্যানেজমেন্ট একটা কাজ, এবং সেখানে প্রসেসের ডেফিনেশনে বলেছিলাম প্রসেস ইজ আ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। মানে একটা প্রোগ্রাম যেটা এক্সিকিউশন হচ্ছে সেটাকেই বলছে একটা প্রসেস। কোথায় না, অপারেটিং সিস্টেমের কনটেক্সটে। বোঝা গেল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম কি। প্রোগ্রাম মানে খুব সিম্পল, যেটা আমরা হার্ড ডিস্কে কোনো ফাইল সেভ করে রাখছি সেটাই একটা প্রোগ্রাম। ওকে? এবং সেটা যখন এক্সিকিউশন হচ্ছে ওটাকেই বলা হচ্ছে প্রসেস। একদম সিম্পল ফান্ডামেন্টাল কনসেপ্ট। নেক্সট পরের পয়েন্ট দেখ কি বলছে। When a program's executable file is loaded into memory, it becomes a process. তাহলে সিপিইউ যে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করছে তখনই সেটা শুধু প্রসেস এরকম না। এটা ধর একটা হার্ড ডিস্ক। ওকে? এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এখানে আমরা একটা ফাইল সেভ আছে। এই ফাইলটা যখন এক্সিকিউশন স্টার্ট হবে, অর্থাৎ করার জন্য একটা স্টেটে যাবে, আমরা পরে আসছি প্রসেস স্টেট ডায়াগ্রামে। ঠিক আছে? তো এটা যখন রেডি হয় কিসের জন্য, টু এক্সিকিউট, তখন কি হয় না, মেমোরি হচ্ছে যেটা আমাদের র্যাম, মেন মেমোরি, তার একটা কপি মেমোরিতে লোড হয়। ঠিক আছে? তখনই সেটাকে বলা হয় প্রসেস। তাহলে কি বললাম না, যখন একটা এক্সিকিউটেবল ফাইল আমার হার্ড ডিস্ক থেকে মেমোরিতে লোড হচ্ছে এক্সিকিউশন করার জন্য, তখন সেটাকে আমরা বলি প্রসেস। আবার সিপিইউ যখন এক্সিকিউশন করছে সেটাও একটা প্রসেস। মেবি ইনপুট আউটপুট ডিভাইস, অর্থাৎ ইনপুট আউটপুট অপারেশন কোনো পারফর্ম করছে, সেটাকেও আমরা একটা প্রসেস বলবো। বোঝা গেল? তাহলে প্রোগ্রাম কোনটা না, যতক্ষণ ওই যে ফাইলটা হার্ড ডিস্কে সেভ আছে, সাপোজ এটা আমাদের হার্ড ডিস্ক, এখানে সেভ আছে, সেটাকে বলছি প্রোগ্রাম। গট ইট? নেক্সট পয়েন্ট বলছে দ্য এক্সিকিউশন অফ আ প্রসেস টেক্স প্লেস ইন আ সিকোয়েন্সিয়াল ম্যানার। সিকোয়েন্সিয়াল ম্যানার মানে হচ্ছে পরপর এক্সিকিউশন হবে কার, প্রসেসগুলো। যখন আমরা টাইপস অফ অপারেটিং সিস্টেম পড়েছিলাম, আমরা দেখেছিলাম সেখানে মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম, এবং তার এক্সটেনশন ভার্সন কি দেখেছিলাম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মানে মাল্টিপল প্রোগ্রামস এক্সিকিউট হচ্ছে, মাল্টিপল প্রসেস, বাট সেই এক্সিকিউশনটা কি করে হবে, সিকোয়েন্সিয়াল ম্যানারে হবে। ঠিক আছে? নেক্সট পয়েন্ট, এভরি প্রসেস কনসিস্ট অফ সেভারাল সেকশনস অর পার্টস। পার্টিকুলার কিছু পার্টস আছে, এটা হয়তো অনেক বইতে পাবি না, এখানে দেখে নে। এই যে বোঝালাম, এখানে একটা প্রোগ্রাম যখন মেমোরিতে লোড হচ্ছে সেটাকেই আমরা বলছি প্রসেস। তাহলে এটা হচ্ছে আমাদের মেন মেমোরি। মেন মেমোরি মানে র্যাম যেটা। ঠিক আছে? এবার মেমোরিতে লোড হয়েছে, এর আগেও জায়গা আছে, মানে মেমোরি, তার কোনো একটা পোর্শনে হচ্ছে প্রোগ্রামটা লোড হয়েছে। এই যে এই পার্টিকুলার অংশটা, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস। এবার সেটারই দেখবো কি কি অংশ আছে। যেমন আমি নিচ থেকে শুরু করছি, সবার শেষে আছে টেক্সট এরিয়া। ঠিক আছে? এগুলো এক একটা জায়গা, এরিয়া বলছি আমি। টেক্সট এরিয়া, ডেটা এরিয়া, হিপ এরিয়া বা স্ট্যাক সেকশন এরিয়া, যা ইচ্ছা। তো টেক্সট এরিয়াতে দেখ একটা প্রোগ্রাম, তাতে কি সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এই যে টেক্সট সেকশন কন্টেন্টস দ্য অ্যাকচুয়াল প্রোগ্রাম কোড অর ইনস্ট্রাকশন। তাহলে যে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো এই টেক্সট এরিয়ায় জায়গাটা নেয়। ঠিক আছে? এবং আমাদের প্রোগ্রামের মধ্যে কিন্তু লোকাল ভেরিয়েবল থাকে, গ্লোবাল ভেরিয়েবল থাকে। এগুলো তোরা পাইথন প্রোগ্রামিংও শিখেছিস। তো গ্লোবাল ভেরিয়েবল যেগুলো থাকে তার জন্য একটা আলাদা জায়গা রাখা আছে, সেটা হচ্ছে ডেটা সেকশন বা ডেটা এরিয়া আমরা বলতে পারি। ঠিক আছে? আর যেগুলো লোকাল ভেরিয়েবল সেগুলো স্টোর হয় যে স্ট্যাক সেকশানে, স্ট্যাক সেকশন। আর এই হিপ সেকশনে কি হয় না, ডিএমএ, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, মানে রান টাইমে কতটুকু মেমোরি প্রয়োজন সেটা ডাইনামিক্যালি অ্যালোকেট করছে। বোঝা গেল? এইবার দেখ এই জায়গাটা কি, এইটা হচ্ছে ফ্রি স্পেস। এইটুকু অংশ হচ্ছে ফ্রি স্পেস, কারণ এই হিপ সেকশনে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়। এখন আমি তো আগে থেকে জানি না আমার কতটা স্পেস লাগছে, রান টাইমে যতটা স্পেস দরকার হবে ততটা অ্যালোকেট করা হবে। এখন হতে পারে কিছু কম লাগছে, কিছু বেশি লাগছে।
তাই জন্য এই যে ফ্রি স্পেসটা না, এটা হচ্ছে কিনা গ্রো করতে পারে, মানে সাইজ অনুযায়ী এক্সটেন্স হতে পারে বা শ্রিঙ্ক করতে পারে। বোঝা গেছে? মানে হিপে যদি বেশি জায়গা লাগে তখন সেটা এই বরাবর হচ্ছে গ্রো করবে। আবার এই যে স্ট্যাক সেকশনটা, এখানে লোকাল ভেরিয়েবল থাকে, ফাংশনের যে প্যারামিটারগুলো থাকে সেগুলো স্টোর থাকে। দাঁড়া এখানে দেখাই, এই যে স্ট্যাক সেকশন হোল্ডস টেম্পোরারি ডেটা লাইক ফাংশন প্যারামিটার্স, রিটার্ন অ্যাড্রেস অ্যান্ড লোকাল ভেরিয়েবল। এর জন্য জায়গা কম বেশি হতে পারে। সেটা কি করবে, যদি বেশি জায়গা লাগে তখন এই দিকে গ্রো করবে। বোঝা গেল? এইভাবে ম্যানেজ করা হয় মেমোরিতে, এবং এই পুরো যে অংশগুলো সবকটা নিয়ে তৈরি হচ্ছে একটা প্রসেস, মানে প্রতিটা প্রসেসের এই অংশগুলো থাকে। বোঝা গেছে? চলো নেক্সট, প্রসেস হ্যাজ আ লিমিটেড লাইফ স্প্যান। কেন লিমিটেড লাইফ স্প্যান কেন? কারণ একটা প্রসেসের যখন এক্সিকিউশন শেষ হয়ে গেল, সে তখন কিন্তু জায়গাটা ছেড়ে দেয়, যে রিসোর্সেসগুলো ইউজ করছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়, আর ইউজ করতে পারে না। সেটাই বলা হচ্ছে যে আ প্রসেস হ্যাজ আ লিমিটেড লাইফ স্প্যান, দ্যাট ইজ ইট স্টার্ট হোয়েন ক্রিয়েটেড, যখন ক্রিয়েট হচ্ছে তখনই এক্সিকিউশন মানে প্রসেসটার লাইফ টাইম শুরু হচ্ছে, অ্যান্ড এন্ডস হোয়েন টার্মিনেটেড, যখন শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে? অ্যান্ড লাস্ট ইজ আ প্রসেস ক্যান অলসো ক্রিয়েট ওয়ান অর মোর চাইল্ড প্রসেসেস ডিউরিং ইটস এক্সিকিউশন। মানে একটা প্রসেস থেকে আরও একাধিক প্রসেস ক্রিয়েট হতে পারে। মানে এটা যদি আমার মেইন প্রসেস হয়, তার থেকে আরও একটা প্রসেস ক্রিয়েট হলো, তার থেকে আরও একটা প্রসেস, আরও একটা। এটা যদি একটা এক্সাম্পল দিই খুব ভালো, যেমন সাপোজ গুগল ক্রোম। ঠিক আছে? গুগল ক্রোম সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট প্রসেস, যেটা মেন প্রসেস থাকে না সেটাকে বলা হয় প্যারেন্ট প্রসেস, আমি শর্টে লিখলাম পিপি। আর যেটা হচ্ছে কি না তার থেকে ক্রিয়েট হচ্ছে আদার্স প্রসেস, সেটাকে বলা হয় চাইল্ড প্রসেস, আমি শর্টে লিখছি সিপি, চাইল্ড প্রসেস। ঠিক আছে? তো যেটা বলছিলাম ক্রোম, ক্রোমে আমরা মাল্টিপল ট্যাব ওপেন করি না, তো সেখানে ক্রোমটা হচ্ছে প্যারেন্ট প্রসেস। তার আন্ডারে আমি আবার কিছু প্রসেস ক্রিয়েট করলাম, একটা ট্যাব তার জন্য দেখবি আলাদা জায়গা নেয়, আর একটা ট্যাব খুললাম তার জন্য আলাদা জায়গা, সেগুলো হচ্ছে চাইল্ড প্রসেস। বোঝা গেল? তাহলে একটা প্রসেস থেকে কিন্তু আরও একাধিক প্রসেস ক্রিয়েট হতে পারে। বোঝা গেছে? ডিউরিং ইটস এক্সিকিউশন। তো এই ছিল বেসিক কনসেপ্ট অফ প্রসেস। আই হোপ ক্লিয়ার। কোনো ডাউট থাকলে কমেন্টে আমাকে জানাবি বা গ্রুপে জানাবি। ঠিক আছে? এবার আমরা দেখব প্রোগ্রাম ভার্সেস প্রসেস। তাহলে প্রোগ্রাম কি? আমরা সবাই জানি ইট ইজ আ সেট অফ ইনস্ট্রাকশনস। তো দেখ, প্রোগ্রামস কন্টেন্টস আ সেট অফ ইনস্ট্রাকশনস ডিজাইন টু কমপ্লিট আ স্পেসিফিক টাস্ক। কোনো একটা পার্টিকুলার টাস্ক করানোর জন্য যে ইনস্ট্রাকশনগুলো আমি লিখেছি সেটাই হচ্ছে একটা প্রোগ্রাম। আর প্রসেস কি? ইট ইজ জাস্ট অ্যান ইনস্ট্যান্স অফ আ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। যখন পাইথনে তোদের ক্লাস অ্যান্ড অবজেক্ট আমি একটু ধারণা দিয়েছিলাম, বলেছিলাম যেমন অবজেক্ট কি, ইট ইজ আ রান টাইম ইনস্ট্যান্স, একটা দৃষ্টান্ত বলা হতো। প্রসেসও ঠিক সেরকম। বোঝা গেছে? নেক্সট কি বলছে দেখ, প্রোগ্রাম এক্সিস্ট অ্যাট আ সিঙ্গেল প্লেস, একটা প্লেসেই থাকছে, যেটা আমি ধরো হার্ড ডিস্কে সেভ আছে প্রোগ্রামটা, অ্যান্ড কন্টিনিউস টু এক্সিস্ট আনটিল ইট ইজ ডিলিটেড। মানে যতক্ষণ না আমরা হার্ড ডিস্ক থেকে, মানে যেখানে সেভ আছে সেখান থেকে ম্যানুয়ালি ডিলিট করছি আমরা প্রোগ্রামটাকে, ততক্ষণ কিন্তু সেটা ওখানেই থেকে যাবে, একা একা তো ডিলিট হবে না। কিন্তু অন্যদিকে কি, প্রসেস যখন কাজ শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু এন্ড হয়ে যায়। তার জন্য এই প্রসেসের লাইফ টাইম কী বলা হচ্ছিল? লিমিটেড লাইফ স্প্যান। বাট প্রোগ্রামের ক্ষেত্রে লাইফ টাইম ভেরি লং। আচ্ছা, প্রোগ্রামকে বলা হয় স্ট্যাটিক এন্টিটি, ওয়্যারঅ্যাজ প্রসেসকে বলা হয় ডাইনামিক এন্টিটি। আচ্ছা, স্ট্যাটিক এন্টিটি বলে বা প্যাসিভ এন্টিটি, এটা একটু লিখে নিবি। আর ডাইনামিক এটাকেই বলা হয় অ্যাক্টিভ এন্টিটি। অ্যাক্টিভ কেন না, এক্সিকিউশন হচ্ছে সেটাকেই বলা হয় প্রসেস, মানে ডিউরিং এক্সিকিউশন হয় সব কিছু। এন্টিটি মানে একটা ইউনিট ভাবতে পারিস। আর প্রোগ্রাম হচ্ছে স্ট্যাটিক এন্টিটি। এই যে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিকের কনসেপ্টটা তোরা পড়েছিলি সেমিস্টার 2-তে, মনে আছে? ডেটা স্ট্রাকচারে অ্যারে পড়েছিলি, আর কি পড়েছিলি? লিঙ্ক লিস্ট পড়েছিলি। অ্যারে হচ্ছে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার বলা হতো, আর লিঙ্ক লিস্টকে বলা হতো ডায়নামিক। কারণ অ্যারের যে সাইজ সেটা ফিক্স থাকতো, আর লিঙ্ক লিস্টে কি আমরা রান টাইমে জায়গাটা নিতাম, ডায়নামিক্যালি মেমোরি অ্যালোকেশন হতো। ঠিক আছে? ম্যালক ক্যালক দিয়ে। যাই হোক, নেক্সট হচ্ছে প্রোগ্রাম ডাজ নট হ্যাভ এনি কন্ট্রোল ব্লক। কিন্তু প্রসেসের ক্ষেত্রে প্রসেস ডাজ হ্যাভ আ কন্ট্রোল ব্লক নোন অ্যাজ পিসিবি, যেটাকে প্রসেস কন্ট্রোল ব্লক পড়ে। আজকে আমাদের এটা পড়তে হবে, টপিকে আছে। ঠিক আছে? কিছুই না, পিসিবি হচ্ছে এমন একটা ব্লক যেখানে একটা প্রসেসের যাবতীয় যা ইনফরমেশান সব কিছু লেখা থাকে। ঠিক আছে? এটা হচ্ছে পিসিবি, আমরা নেক্সটে আসছি। অ্যান্ড লাস্ট হচ্ছে ইট ইজ আ প্যাসিভ এন্টিটি, যেটা আমি এখানে বলে দিয়েছি স্ট্যাটিক এন্টিটির ক্ষেত্রেই। রিসাইডিং ইন দ্য সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি অর্থাৎ স্টোরেজ ডিভাইসে সবসময় থেকে যাচ্ছে ওখানে, তাই জন্য এটাকে বলা হয় প্যাসিভ এন্টিটি বা স্ট্যাটিক এন্টিটিও বলতে পারি। আর প্রসেস কি, ইট ইজ অ্যান অ্যাক্টিভ এন্টিটি অ্যান্ড ইজ লোডেড ইন দ্য মেন মেমোরি। মানে র্যামে যখনই লোড হচ্ছে তখন সেটাকে একটা প্রসেস বলা হচ্ছে। বোঝা গেল? তো প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্সও আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট। ইয়েস, সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্সেস। এই সিস্টেম ভিউ বলতে কি বোঝাচ্ছে?
না, আমি একটু আগে বলে আসলাম আমাদের যে অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে, ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, সেটা কিন্তু মাল্টি প্রোগ্রামিং পারপোসে, তাই তো? এই যে লেখা আছে, দ্য অপারেটিং সিস্টেম ম্যানেজেস মাল্টিপল প্রসেসেস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড দিস ইজ কল্ড মাল্টি প্রোগ্রামিং অর মাল্টি টাস্কিং। তো এতগুলো যে প্রসেস ওয়েস কীভাবে একটা সিস্টেমে সব কিছু ম্যানেজ করতে পারছে সেটা আমরা দেখব। ওটাকেই বলা হয় সিস্টেম ভিউ অফ প্রসেস। মানে আরও সহজ করে বললে একটা প্রসেস সিস্টেমে কিভাবে তার পুরো কার্যক্রিয়া সেটা আমরা দেখব, ঠিক আছে? আর হচ্ছে রিসোর্সেস, অবভিয়াসলি একটা প্রসেস যখন এক্সিকিউশন হচ্ছে কিছু রিসোর্সেস ইউজ করবে, যেমন সিপিইউ ইউজ করবে। এবার সিপিইউ টাইম কতক্ষণ ধরে এক্সিকিউশন হচ্ছে, মেন মেমোরি, ফাইল ইউজ হতে পারে যেখানে ধর ফাইল ম্যানেজমেন্টের কাজকর্ম করা হচ্ছে, ইনপুট আউটপুট ডিভাইসেস, সাপোজ প্রিন্টার থেকে যে প্রিন্ট করা হচ্ছে সেটাও একটা প্রসেস। ওকে, তো রিসোর্স ম্যানেজমেন্ট বাই ওএস ব্যাপারটা কীরকম না, দ্য ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম ইজ রেসপন্সিবল ফর অ্যালোকেটিং অ্যান্ড ডিঅ্যালোকেটিং রিসোর্সেস টু ইচ প্রসেস। তাহলে এই মাল্টিপল প্রসেসগুলোর এক্সিকিউট হওয়ার জন্য তো রিসোর্সেস দরকার হবে, সেটা কে করবে? ওএস করবে। যে যে রিসোর্স দরকার তাকে অ্যালোকেট করবে, আবার কাজ হয়ে গেলে ডিঅ্যালোকেট করে দেবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইট এনশিওরস দ্যাট রিসোর্সেস আর ইউজড এফিসিয়েন্টলি অ্যান্ড ফেয়ারলি অ্যামং অল অ্যাক্টিভ প্রসেসেস। কারণ শুধুমাত্র যদি আমার একটা প্রসেসই অনেক জায়গা নিয়ে নিচ্ছে বা কোনো একটা রিসোর্সে প্রচুর টাইম স্পেন্ড করছে তাহলে তো হবে না, কারণ তারপরে আরও অনেক প্রসেস আছে যাদের কিনা ওই রিসোর্সেসগুলো দরকার। তো এই সব কিছু এফিসিয়েন্টলিভাবে ম্যানেজ করাটাই হচ্ছে ওএসের মূল ইন্টেনশন। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে প্রসেস স্টেটস, খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই আমরা প্রসেস স্টেট ডায়াগ্রামটা কিন্তু পড়ব। তো এই ব্যাপারটা কি, এই যে বললাম একটা প্রসেসের লাইফ টাইম খুবই লিমিটেড, মানে তার ক্রিয়েশন থেকে টার্মিনেশন অবধি, আমি সি আর টি দিয়ে লিখছি, এদের মধ্যে বিভিন্ন স্টেজ তাকে পেরিয়ে আসতে হয় একটা প্রসেসকে, এবং ওই স্টেজগুলোকেই বলা হয় এক একটা স্টেট। কার স্টেট? প্রসেসের স্টেট। ডেফিনেশন দেখ কি বলছে না, আ প্রসেস চেঞ্জেস ইট স্টেট ডিউরিং এক্সিকিউশন অ্যান্ড দিস স্টেটস রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ আ প্রসেস লাইফ সাইকেল। প্রসেস লাইফ সাইকেল মানে কি? ফ্রম ক্রিয়েশন টু টার্মিনেশন। বোঝা গেছে? তাহলে একটা প্রসেস কখন ক্রিয়েট হয়, যেটা আমি একটু আগে বুঝিয়ে আসলাম, এটা যদি আমাদের একটা হার্ড ডিস্ক হয়, এখানে একটা ফাইল আছে, সিপিইউতে এক্সিকিউট হবে, ভালো কথা, বাট তার আগে মেমোরিতে তো লোড হবে। এটা হচ্ছে আমাদের মেন মেমোরি, আমি র্যাম ধরলাম, তাহলে এর একটা কপি মেমোরিতে ফার্স্ট লোড হবে। যখন লোড হলো তখনই একটা প্রসেস ক্রিয়েট হলো, এবং সেই প্রসেসটা তখন একটা নিউ স্টেটে চলে যায়, ঠিক আছে? যখন ক্রিয়েট হচ্ছে তখন সেটা নিউ স্টেটে থাকে। এই যে ফার্স্ট স্টেট হচ্ছে নিউ স্টেট, প্রসেস ইজ বিং ক্রিয়েটেড। যখন একটা প্রসেস সবেমাত্র ক্রিয়েট হচ্ছে তখন সেটা নিউ স্টেটে থাকে। এইবার এখন তো মাল্টিপল প্রসেস, সিপিইউতে তো সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে যাবে না, কারণ সিপিইউতে হয়তো তার আগে অন্য কোনো প্রসেস এক্সিকিউশন হচ্ছে। তাহলে একটা ধর P1 প্রসেস ক্রিয়েট হয়েছে যেটা কিনা এখন নিউ স্টেটে আছে, তাকে তো ওয়েট করতে হবে। ওয়েট করার জন্য একটা স্টেট আছে, সেটাকে বলা হয় রেডি স্টেট, ঠিক আছে? সিপিইউতে জায়গা পাওয়ার জন্য ওয়েট করে। আমি এখন সার্কেল করে করে দেখাচ্ছি, ইলিপস। তো এখানে এটা বেসিক্যালি অ্যাডমিট করা হয়। ওকে, অ্যাডমিটেড। নিউ থেকে রেডি স্টেটে যায়। এই যে সেকেন্ড হচ্ছে রেডি স্টেট, প্রসেস ইজ রেডি অ্যান্ড ওয়েটিং ফর সিপিইউ। কেন? যেহেতু মাল্টিপল প্রসেস আছে, সিপিইউতে তার আগে অন্য কোনো প্রসেস হয়তো এক্সিকিউশন করছে। এই ব্যাপারটা আমি একটু বলে দিই। তো দেখ, এটা হচ্ছে আমাদের ধর সিপিইউ। ওকে, এটা হচ্ছে আমাদের সিপিইউ। আর রেডি স্টেটে কীরকম হয় ব্যাপারটা না, একটা রেডি কিউ থাকে। তোরা ডেটা স্ট্রাকচারে কিউ এর কনসেপ্ট পড়েছিলি, মনে আছে? যার দুটো পার্ট হয়, একটা হয় ফ্রন্ট পার্ট, ঠিক আছে, আর একটা হয় রেয়ার পার্ট। তাহলে এই যে P1 নিউ স্টেটে আছে এবং রেডি আছে, রেডি মানে এই রেডি কিউতে আছে এবং শেষে লাইন দিয়েছে, এরকম ব্যাপারটা P1। কারণ এর আগে ধর অনেক প্রসেস আছে, এগুলো ধর তার আগে এক্সিকিউট হবে, তারপরে গিয়ে P1 জায়গা পাবে। কিউ তো এটাই বলে। কিউ মানে কি? বাংলায় বলে লাইন। যেমন ধর টিকিট কাটতে হবে, তাহলে মানুষ কি করবে? লাইন দেবে। যে লাস্টে আসে সে পেছন থেকেই লাইন দেবে, অর্থাৎ শেষ দিকে লাইন দেবে। আর ফ্রন্ট পার্ট থেকে কি হবে? সে আগে বেরাবে, যে আগে এসেছে সে আগে এক্সিকিউটও হবে প্রসেসের ক্ষেত্রে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো যেমন এই প্রসেসটা, এখানে কোনো একটা প্রসেস আছে, সে আগে সিপিইউতে জায়গা পাবে, কিন্তু একে সিপিইউতে জায়গা কে দেয় না, একজন দারোয়ান টাইপের ভাবতে পারিস, ঠিক আছে? সো তাকে শিডিউলার ডিসপ্যাচ বলে, মানে সে ডিসপ্যাচ করে, একটা শিডিউলার থাকে, সে কী করে এক একটা প্রসেসকে ধরে সিপিইউতে জায়গা দিচ্ছে। কনসেপ্টটা রাখ, এটা হচ্ছে মেন কনসেপ্ট যেটা আমি বললাম, বোঝা গেল? তো এর যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন আমরা রেডি কিউ থেকে একে ধরবে, তার পরেরটাকে ধরবে, এইভাবে চলতে থাকে পুরো ব্যাপারটা। আর যখন এক্সিকিউশন হচ্ছে সিপিইউতে সেটা হচ্ছে রানিং স্টেট হয়ে গেল, বোঝা গেছে? এই রেডির পরেই কোথায় চলে যায় না, রানিং স্টেটে চলে যায়, রানিং স্টেট।
এই যে 3 নম্বর স্টেপ কি, রানিং, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনস আর বিং এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ। সিপিইউ যখন এক্সিকিউট করে প্রসেসটাকে, সেটা তখন রানিং স্টেটে থাকে ওই প্রসেসটা। এবার এখানটা ভালো করে বুঝবি, একটা প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে, মানে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউশন হচ্ছে। এবার হতে পারে সেই প্রোগ্রামটার কোনো ইনপুট দরকার হয়েছে, যেমন ওই দুটো সংখ্যার যোগ, আমি এটাই বোঝাই। তাহলে ইউজার যতক্ষণ নাম্বার এন্ট্রি করছে তার সামেশনটা বা টোটাল যে অ্যান্সার হবে সেটা দেখাতে পারছে না। তাহলে এখন কি সিপিইউ একে ধরে নিয়ে বসে থাকবে? না, কারণ এই যে প্রসেসটা এখন এক্সিকিউট করছে তারপরে অন্য আরও প্রসেস আছে, তাকে টাইম দিতে হবে, তাই না? নয়তো তো সিপিইউ আইডিয়াল হয়ে যাবে। আর আমাদের লক্ষ্যই হচ্ছে, মানে ওএস টার্গেট কি, সিপিইউকে বিজি রাখা, বেস্ট ইউটিলাইজেশনটা করা সিপিইউ এর থেকে, এটা হচ্ছে ওএস এর টার্গেট। তখন কি করা হয় না, যেটার ইনপুট আউটপুট ইভেন্ট পারফর্ম করার দরকার হয় তাকে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এখানে আর একটা স্টেট থাকে, সেটা হচ্ছে ওয়েটিং স্টেট। এই রানিং স্টেট থেকে কখন ওয়েটিং স্টেটে পাঠায় একটা প্রসেসকে, না যখন কোনো আইও অপারেশন দরকার হয়, ঠিক আছে? আমি শর্টে লিখছি আইও অপারেশন। এবার যদি কোনো আইও অপারেশন না থাকে তাহলে সিম্পল টার্মিনেট হয়ে যাবে, মানে রানিং হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, এরপরে যে স্টেপটা থাকবে, এখানে জায়গা নেই তাই জন্য ভালো করে ছবিটা হচ্ছে না, আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। রানিংয়ের পরে টার্মিনেটেড স্টেটে চলে যায়, ঠিক আছে? শর্টে লিখছি টার্মিনেটেড স্টেটে চলে যায়, মানে এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে, বোঝা গেল? এবার ধর কোনো প্রসেস ওয়েটিং স্টেটে আছে, মানে ইনপুটের জন্য ওয়েট করছে। এবার ইউজার হচ্ছে ইনপুট দিয়েছে, তার মানে ওয়েটিং স্টেট থেকে এখন বেরাবে। তাহলে ওয়েটিং স্টেট থেকে বেরিয়ে কিন্তু ডাইরেক্ট রানিং স্টেটে যায় না, তখন আবার রেডি স্টেটে চলে যাবে। একদম সিম্পল করে ভাব, আমি যে লাইনে ছিলাম, ঠিক আছে, সাপোজ টিকিট কাটার লাইন, আমি এখন লাইন থেকে বেরিয়ে গিয়ে হুট করে বলছি না আমি এখানে ছিলাম, আমাকে কি ঢুকতে অ্যালাউ করবে? করবে না। আমাকে কিন্তু আবার শেষ দিকে লাইন দিতে হবে, মানে সে আবার রেডি কিউতে চলে যাবে, রেডি কিউতে গিয়ে সে আবার পরে লাইন দেবে, মানে ধর আরও জায়গা আছে, সে এখন এই পরে গিয়ে আবার লাইন দেবে, এরকম ব্যাপারটা। দেন রেডি স্টেট থেকে তার যখন সময় আসবে সিপিইউতে জায়গা পাবে তখন সে এক্সিকিউট করবে, অর্থাৎ রানিং স্টেটে যাবে, বোঝা গেছে? আর একটা দিক হয়, এই যে রানিং হতে হতে কোনো ইন্টারাপ্ট এসেছে, বাধা এসেছে, ঠিক আছে, ইন্টারাপশন আসলে তখন ডিরেক্ট আবার রেডি স্টেটেই পাঠিয়ে দেওয়া হয় তাকে। এটা কখন হয় না, যখন কোনো ইন্টারাপ্ট আসে, ঠিক আছে, ইন্টারাপশন। তো এই হলো টোটাল 5টা স্টেট। দেখ ওয়েটিং স্টেটও এখানে আছে না, প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট লাইক আইও ইভেন্ট পারফর্মের জন্য সে ওয়েটিং স্টেটে ওয়েট করছে, ওকে। আর 5 নম্বর হচ্ছে সবার শেষ, টার্মিনেটেড, না প্রসেস হ্যাজ ফিনিশড এক্সিকিউশন অ্যান্ড ইজ রিমুভড ফ্রম মেমোরি, গট ইট? তো এই টোটাল 5টা স্টেট। এটা ডায়াগ্রাম এরকমভাবে শর্টে লিখতে হবে, বইতে কি বড় করে লেখা আছে অনেক কিছু দেখা দরকার নেই, এরকমভাবেই তোরা শর্টে লিখবি। আর ডায়াগ্রামটা মাস্ট। আমার এখানে ডায়াগ্রামটা একটু জঘন্য মতো হয়েছে, আমি তোদের ভালো ডায়াগ্রাম দেখাচ্ছি, এনে দেখ। সেটা হচ্ছে প্রসেস স্টেট ডায়াগ্রাম, এরকম সুন্দর করে কিন্তু করতে হবে। আমি এটা সব বুঝিয়ে দিয়েছি। এটা ধর একটা P1 প্রসেস, নতুন অর্থাৎ নিউ স্টেটে আছে, কারণ সবেমাত্র ক্রিয়েট হয়েছে, ওকে। এবার এটা একসময় অ্যাডমিট করা হবে কোথায়, রেডি স্টেটে। এবার এখানে একটু ভালো আছে ছবিটা বেশ, এই যে কি এটা কিউ বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় রেডি কিউ। কী বলা হয়, রেডি কিউ বলা হয়, ঠিক আছে। এখানে ওয়েট করে। এবার রেডি কিউ থেকে এই যে আছে শিডিউলার ডিসপ্যাচ, যেটা বললাম যে একজন দারোয়ান মতো থাকে, সে কী করে একটা প্রসেসকে ধরে সিপিইউতে এক্সিকিউট করতে দেয়। এটা ধর সিপিইউ, এটা হচ্ছে আমাদের সিপিইউ। এবার সিপিইউতে অ্যাসাইন করা হলো, তখন সেটা রানিং হচ্ছে। এবার রানিং অবস্থাতে 3টে দিক হতে পারে, আইদার সে পুরো সাকসেসফুল কমপ্লিশন করলো, দেন তাহলে টার্মিনেটেড স্টেটে চলে গেল, এই যে এই পথটা। আরেকটা হতে পারে তার কোনো ইনপুট আউটপুট দরকার, তা ইভেন্টটা পারফর্ম করতে হবে, তাই জন্য তাকে ওয়েটিং স্টেটে পাঠানো হলো। অথবা কোনো একটা ইন্টারাপ্ট এসেছে, তাই জন্য তাকে আবার রেডি স্টেটে পাঠানো হলো। এই 3টে দিক থাকে, এটা একটু মনে রাখবি। আবার যখন ওয়েটিং স্টেটে তার ইনপুট আউটপুট অর ইভেন্ট কমপ্লিশন হয়ে গেল, কমপ্লিট, তখন সে আবার রেডি স্টেটে চলে যায়, বোঝা গেছে? আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তোরা ছবিটা দেখে নে। তো এটা কিন্তু সুন্দর করে পেন্সিল দিয়ে খাতায় আঁকতে হবে। চলো নেক্সট হচ্ছে আমাদের প্রসেস টেবিল। হোয়াট ইজ প্রসেস টেবিল? বলছে ইন আ মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট দ্য ওএস নিডস টু কিপ ট্র্যাক অফ অল অ্যাক্টিভ প্রসেস। মানে যে অ্যাক্টিভ প্রসেসগুলো আছে সেগুলো এফিসিয়েন্টভাবে ম্যানেজ করার জন্য ওএসকে কিন্তু তাদের সম্পর্কে ইনফরমেশান রাখতে হবে। যেমন এই যে রানিং স্টেটে ছিল, সেখান থেকে সুইচিং হচ্ছে ওয়েটিং স্টেটে, আবার ওয়েটিং থেকে রেডি, রেডি থেকে আবার রানিং। আমি পড়িয়েছিলাম কনটেক্সট সুইচিং। তাহলে একটা প্রসেস যখন ছেড়ে যাচ্ছে, অন্য নতুন একটা প্রসেস আসছে, আগের প্রসেসটা যেখানে শেষ হয়েছিল তার পর থেকে আবার শুরু হয়। কি করে শুরু হয়? তার ইনফরমেশনটা স্টোর করে, সেটা প্রোগ্রাম কাউন্টার থাকে, সেইটা দেখে তারপর থেকে শুরু হয়। নেক্সট বলছে দ্য প্রসেস টেবিল ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস দ্য স্টেট অফ ইচ প্রসেস। মানে একটা প্রসেস কোন স্টেটে আছে সেটাও স্টোর করে রাখা হয় এই প্রসেস টেবিলে। নেক্সট হচ্ছে ইট কন্টেন্টস ইনফরমেশান
অ্যাবাউট প্রসেসেস দ্যাট আর কারেন্টলি বিং হ্যান্ডেলড বাই দ্য অপারেটিং সিস্টেম। তাহলে ওএস যে প্রসেসগুলোকে কারেন্টলি হ্যান্ডেল করছে তার ইনফরমেশনগুলো এই প্রসেস টেবিলে রাখা হয়। যেমন এটা হচ্ছে প্রসেস টেবিল, যার হচ্ছে পিআইডি থাকে, মানে প্রসেসটার আইডি কি, আর এগুলো কি, এগুলো হচ্ছে রো, মানে এখানে একটা প্রসেসের ইনফরমেশন থাকবে, এগুলো সব ইনফরমেশন থাকবে, ঠিক আছে, এগুলো এক একটা রো। ওকে, তারপরে প্রসেসটা কোন স্টেটে আছে। আচ্ছা, পিআইডি মানে কি বললাম, প্রসেস আইডি, মানে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে ফর ইচ প্রসেস। ওকে, নেক্সট হচ্ছে কোন স্টেটে আছে সেটা এখানে থাকবে। পিসি মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কি করে, এটা একটা টাইপ অফ রেজিস্টার, স্পেশাল রেজিস্টার আমরা বলতে পারি, যে কিনা নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে, যেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। প্রায়োরিটি মানে শিডিউলিংটা, যে আগে আছে তাকে আগে জায়গা দিতে হবে, মানে কত নম্বর প্রায়োরিটি সেগুলো কিন্তু সবই ওএস জানে, মানে তার ইনফরমেশনগুলো থাকে ওএসের কাছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেজিস্টার, সিপিইউ রেজিস্টার যেটা বলা হচ্ছে, অর্থাৎ সিপিইউ ডেটাটাকে স্টোর করছে। মেমোরি লিমিটস মানে কতটুকু মেমোরি লাগবে, এই প্রসেসটার জন্য এতটুকু মেমোরি দেওয়া হবে, এরকম। ওকে, তারপর লিস্ট অফ ওপেন ফাইলস থাকে, ইনপুট আউটপুট স্ট্যাটাস এবং সো অন, আরও অনেক কিছু থাকতে পারে। এখানে তো সব লেখা সম্ভব হয়নি, তাই জন্য এখন ডট ডট দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে, পরীক্ষাতেও এইভাবেই লিখতে হবে। নেক্সট পয়েন্ট দেখ, বলছে ইচ রো ইন দ্য প্রসেস টেবিল রিপ্রেজেন্টস ওয়ান প্রসেস, যেটা বললাম এক একটা রো কি, এক একটা প্রসেসের ইনফরমেশনকে স্টোর করছে, মানে একটা পার্টিকুলার প্রসেস। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে দ্য টেবিল ইজ আপডেটেড whenever a process is created, terminated or changes its state। যখনই একটা প্রসেস তার স্টেটগুলো চেঞ্জ করছে বা যখন ক্রিয়েট হচ্ছে, সব কিছুই কিন্তু এই টেবিলে স্টোর থাকে, ইনফরমেশনটা স্টোর থাকে, নয়তো এফিসিয়েন্টভাবে ম্যানেজ সম্ভবই না। বোঝা যাচ্ছে? আমি এই দাগগুলো আরেকবার ক্লিয়ার করে দিই। এবার বলি প্রসেস কন্ট্রোল ব্লক, সেটা হচ্ছে পিসিবি। পিসিবি মানে কিছু না, একটা ব্লক, সেই ব্লকটা কি না, এই যে রোটাকে, এই একটা রোটাকে বলা হয় পিসিবি। ইচ রো অফ আ প্রসেস টেবিল ইজ নোন অ্যাজ প্রসেস কন্ট্রোল ব্লক। এবার ইন জেনারেল আমি এই কলামগুলোকেই বোঝাচ্ছি, মানে একটা প্রসেস কন্ট্রোল ব্লকে পিআইডি থাকবে, একটা প্রসেস স্টেট থাকবে, প্রোগ্রাম কাউন্টার থাকবে, প্রায়োরিটি থাকবে। তাহলে আমি এটাকে হাইলাইট করি, এই যে এই পুরোটা হচ্ছে একটা পিসিবি। আমরা এটাকে যদি একটু কলাম বরাবর লিখি এরকম তৈরি হবে, এইটাকে বলা হচ্ছে পিসিবি, ঠিক আছে, যেখানে প্রসেস আইডি থাকবে, স্টেট, প্রায়োরিটি, অ্যাকাউন্টিং ইনফরমেশান। দেখ, অ্যাকাউন্টিং ইনফরমেশান মানে হচ্ছে সিপিইউতে কত টাইম ধরে এক্সিকিউট হয়েছে, টোটাল এক্সিকিউশন টাইম কি, সে কী কী রিসোর্সেস ইউজ করেছে, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশান। ওকে, প্রোগ্রাম কাউন্টার, সিপিইউ রেজিস্টার, পিসিবি পয়েন্টার্স, লিস্ট অফ ওপেনিং ফাইল, কী কী ফাইলস এখন ওপেন আছে, প্রসেস অফ ইনপুট আউটপুট স্ট্যাটাস ইনফরমেশান, এই সব কিছু থাকে, এবং তারপর ডট ডট ডট। অনেক বইতে তোরা দেখবি এইটা কিন্তু থাকে না, এরকম ডট ডট থাকে না, হয়তো এখানে স্টপ করে দিল, বাট এটা করবি না। বেস্ট হচ্ছে লাস্ট একটা এরকম স্টেপে আমরা ডট ডট দেব, কারণ একটা প্রসেসের প্রচুর ইনফরমেশন থাকে, সব কিন্তু একটা মাত্র ব্লকে ধরানো কখনোই সম্ভব নয়। বোঝা গেল? তো যেটা আমি বলেছিলাম, ইচ রো অফ দ্য প্রসেস টেবিল ইজ কল্ড দ্য প্রসেস কন্ট্রোল ব্লক অফ দ্যাট প্রসেস, অ্যান্ড দ্য পিসিবি কন্টেন্টস অল ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট আ প্রসেস ফর দ্য ওয়েস টু ম্যানেজ ইট। দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রসেস কন্ট্রোল ব্লক। এখন তোদের কাছে যে বই আছে বাড়িতে একটু পড়বি, সেই বইটা থেকে একদম ইজিলি বুঝতে পেরে যাবি। বোঝা গেল? তাহলে পিসিবি, এটারও কিন্তু ছবি আঁকতে দেয়, মানে পিসিবি নিয়ে শর্ট নোটস। ওকে, চলো নেক্সট। এটা একটা ছবি আছে, মানে প্রসেস টেবিল, যেটা পিআইডি অর্থাৎ প্রসেসের আইডিগুলো, যেমন 1 নম্বর 2 নম্বর করে, এবং তার অ্যাকাউন্টিংলি পিসিবি লেখা আছে। এবার সেটাকে বড় করে এই যে এখানটায় দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো একটা পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক। ওকে, নেক্সট চলো। সুইচিং ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার প্রসেস, এই যে কনটেক্সট সুইচিং যে ব্যাপারটা কিভাবে হয় দেখ, আমরা ধরলাম এটা হচ্ছে একটা প্রসেস যেটা P0 ধরা হচ্ছে, আর একটা প্রসেস আছে P1, তাহলে দুটো প্রসেস। এবার ধর P0টা এক্সিকিউশন হচ্ছে, তাই জন্য বলা হচ্ছে এক্সিকিউটিং, এই যে এই বরাবর এক্সিকিউটিং। এবার এই পয়েন্টে এসে কোনো একটা ইন্টারাপ্ট এসেছে, বাধা এসেছে বা সিস্টেম কল, তখন তাহলে কি হলো, এক্সিকিউশন থেমে গেল। তাই জন্য কি করা হয় দেখ, সেভ স্টেট ইনটু PCB0। পিসিবি মানে প্রসেস কন্ট্রোল ব্লক, ওতে ইনফরমেশনটা স্টোর করা হলো। এবার 0 কেন বলেছে না, P0 সেটা বোঝাচ্ছে। তাহলে এই যে প্রসেসের এক্সিকিউশনটা থেমে গেল, তখন এটা কি হলো, আইডেল হয়ে গেল, মানে অলস হয়ে গেল, আর এক্সিকিউশন হচ্ছে না। যখন P0 এক্সিকিউশন করছিল তখন এ আইডেল ছিল, এবং আইডেল থেকে আবার এক্সিকিউশন স্টার্ট হয়েছে। দেখ, রিলোড স্টেট ফ্রম PCB1, মানে ওই যে প্রসেস কন্ট্রোল ব্লক ছিল ফর দ্য প্রসেস P1,
সেখান থেকে আবার রিলোড করা হলো, মানে যেখানে এক্সিকিউশন শেষ হয়েছিল তারপর থেকে আবার এক্সিকিউশন স্টার্ট হলো, এই যে এক্সিকিউটিং। এখানে আবার ধর কোনো ইন্টারাপ্ট এসেছে, সিস্টেম কল, সেটার ইনফরমেশন আবার স্টোর করা হলো PCB1-এ, তার মানে এর এক্সিকিউশন আবার থেমে গেল, তাই জন্য এটাকে বলা হচ্ছে আইডেল, অলস হয়ে পড়লো। আবার কোনো একটা পয়েন্টে P0 যেখানে কাজ শেষ হয়ে গেছিলো তারপর থেকে আবার এক্সিকিউশন করা স্টার্ট হলো, এই যে তাই জন্য বলা হচ্ছে রিলোড স্টেট ফ্রম PCB0। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ এত টাফ আই থিঙ্ক আসবে না তোদের কম্পিউটার অ্যাপ্লিকেশানদের, আমি তাও করিয়ে রাখলাম। এবং তোরা বুঝতে পেরেছিস আশা করি, ডাউট থাকলে আমাকে একটু জানাবি। এবং ক্লাস তোদের কেমন লাগছে আমাকে জানাবি, অনেকেই জানাচ্ছে যারা জেনারেলি ফলো করে, আমারও খুব ভালো লাগছে। ঠিক আছে, তাদের বেশ উৎসাহটা দেখে। এইভাবেই পড়াশোনা কর, ভালো রেজাল্ট হয়ে যাবে, নো প্রবলেম। চলো নেক্সট হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে ইনপুট আউটপুট অ্যান্ড CPU বাউন্ড প্রসেস। এটা আমি তোদের বেঙ্গলি একটা বুক থেকে নিয়েছি, নিউ লাইট পাবলিশার, গোপাল স্যারের বই থেকেই নিয়েছি। ঠিক আছে, এখানে দেখলাম ব্যাপারটা সিম্পল করে আছে, তাই জন্য এটা আমি অ্যাটাচ করে দিয়েছি। তো ইনপুট আউটপুট নির্ভর প্রক্রিয়া, ঠিক আছে, বলা হচ্ছে ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস, মানে একটা প্রসেস CPU এর থেকে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে সেটাতে বেশি টাইম স্পেন্ড করছে, মানে আইও ডিভাইসের ওপর বেশি নির্ভরশীল। তো আমরা একটু পড়ি, দেখ যে সকল প্রক্রিয়া, আচ্ছা প্রক্রিয়া মানে প্রসেস, ইনপুট বা আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, ডিস্ক, প্রিন্টার ইত্যাদি এর উপর নির্ভর করে কাজ করে তাদের ইনপুট আউটপুট প্রসেস বলে। যে প্রসেসটা শুধুমাত্র ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করছে তাকে বলা হয় ইনপুট আউটপুট প্রসেস, ভেরি সিম্পল। বলছে এই ধরনের প্রক্রিয়াগুলোতে CPU অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়, কারণ সব থেকে বেশি টাইম স্পেন্ড কোথায় করছে, আইও ডিভাইসের ওপর। তারপরে বলছে ইনপুট আউটপুট অপারেশনের মধ্যে রয়েছে ডিস্ক থেকে ডেটা পড়া বা লেখা। এক্সাম্পল বলছে কোনো একটা ডেটাকে আমরা রিড করছি বা ফেচ করছি, অথবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানো বা গ্রহণ করা। তারপর ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া, ইউজার ইনপুট যেটা। অ্যান্ড এই প্রক্রিয়াগুলোতে CPU এর খুব বেশি কাজ থাকে না, বরং তারা ইনপুট আউটপুট ডিভাইসের ধীর গতির জন্য অপেক্ষা করতে থাকে। যখন ইনপুট আউটপুট নির্ভর প্রক্রিয়া চলে, মানে আইওর ওপর যে ডিপেন্ডেন্ট যে প্রসেসগুলো সেগুলো চলছে, তখনই CPU প্রায়শই নিষ্ক্রিয় থাকে। এখানে নিষ্ক্রিয় মানে ওই যে বলছিলাম যেটা আইডেল থাকে, ওকে, কারণ এটি আইও অপারেশন সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করে। আইও অপারেশন পুরো কমপ্লিট হবে, দেন আবার CPU সেখান থেকে এক্সিকিউট করতে পারবে। বোঝা গেল? উদাহরণ তো এখানেই আমরা দেখতে পেলাম, সেগুলো ফাইল পড়া বা লেখা, নেটওয়ার্ক থেকে ডেটা রিসিভ করা অর্থাৎ গ্রহণ, ইউজার ইনপুট নেওয়া, একটি ফাইল কপি করা এটসেট্রা। আর ক্যারেক্টারিস্টিক্স কি বলছে না, CPU অপেক্ষাকৃত কম সময় ব্যস্ত থাকে, কারণ CPUতে খুব বেশি টাইম এখানে দিচ্ছে না। নেক্সট হচ্ছে প্রসেস অর্থাৎ প্রক্রিয়াটি বেশি সময় অপেক্ষা করে ফর কমপ্লিশন অফ ইনপুট আউটপুট অপারেশন। আর লাস্ট হচ্ছে দ্রুত CPU সুইচ হতে পারে অন্য প্রক্রিয়ায়, কারণ এখানটায় CPUকে অতটা টাইম দিতে হচ্ছে না, অতটা হেডেক নেই। ওকে, তো এটা ছিল ইনপুট আউটপুট। একটা হচ্ছে CPU বাউন্ড প্রসেস, এখানে তোরা বুঝতেই পারছিস CPU এর ওপর বেশি টাইম স্পেন্ড করবে যে প্রসেসগুলো, তাকে বলা হয় CPU বাউন্ড প্রসেস। আমরা একবার পড়ে নিই, দেখ বলছে যে সকল প্রক্রিয়াগুলি তাদের বেশিরভাগ সময় CPU এর ওপর নির্ভরশীল থাকে এবং প্রচুর গণনা বা প্রক্রিয়াকরণের কাজ করে, যেগুলো হচ্ছে ক্যালকুলেশন টাইপের, CPU LLU আছে, বিভিন্ন রেজিস্টার্স আছে, সেগুলিকে CPU বাউন্ড প্রসেস বা প্রক্রিয়া বলছে। এই প্রক্রিয়াগুলিতে আইও অপারেশনের তুলনায় CPU এর কাজ অনেক বেশি থাকে। যখন একটি CPU বাউন্ড প্রক্রিয়া চলে তখন CPU সবসময় ব্যস্ত থাকে। এক্সাম্পল দিচ্ছে জটিল গাণিতিক গণনা করা, তাহলে CPUতে LLU আছে, CPU তো অবভিয়াসলি খুব বেশি বিজি থাকবে অ্যাজ কম্পেয়ার টু আইও ডিভাইসেস, রাইট? দেন হচ্ছে ভিডিও রেন্ডারিং, গেমের গ্রাফিক্স প্রসেসিং, GPU যেটাকে বলছে, আর বলছে ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে বা ডিক্রিপশনের ক্ষেত্রে। অ্যান্ড বৈশিষ্ট্য কি, CPU দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকে, এগুলো নিজে থেকেই বুঝতে পারবি, কনসেপ্ট বুঝে গেলে জাস্ট লিখতেই পারবি ছোট্ট করে। অ্যান্ড আইও তুলনামূলকভাবে কম হয় অর্থাৎ ইনপুট আউটপুট। আর লাস্ট বলছে CPU প্রাধান্য সম্পন্ন, কারণ এখানে CPUই তো সব থেকে বেশি প্রায়োরিটি পায়। একটা তুলনা করেছে, তো আইও এবং CPU নির্ভর প্রক্রিয়া তুলনা। প্রধান নির্ভরতা কার উপর ডিপেন্ড করছে না, আইও বাউন্ড প্রসেসের ক্ষেত্রে অবভিয়াসলি আইও ডিভাইস, আর CPU বাউন্ড প্রসেসের ক্ষেত্রে CPU। এবার CPU কোনটাতে বেশি ব্যস্ত থাকবে, অবভিয়াসলি যেখানে CPU বাউন্ড প্রসেস আছে অর্থাৎ ওখানে বেশি ব্যস্ত, আদারওয়াইজ কম ব্যস্ত ফর আইও বাউন্ড প্রসেস। উদাহরণ বলছে ফাইল পড়া, ইউজার ইনপুট, আর CPU বাউন্ড প্রসেস গাণিতিক সমস্যা সমাধান, রেন্ডারিং, ওইগুলোই বৈশিষ্ট্যগুলোকে এখানে ভার্সেস হিসেবে দিলেই হয়ে যাবে। আর প্রসেস টাইম হচ্ছে ছোট CPU টাইম, CPUতে যেটা টাইম স্প্যান হয় সেটা ভেরি শর্ট, ওয়ারাস যখন ইনপুট আউটপুট করছে সেটা তো লং হবেই।
আর এটারই ঠিক উল্টোটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেসের ক্ষেত্রে, দীর্ঘ সিপিইউ টাইম অ্যান্ড কম আইও টাইম। বোঝা গেল? আর কিছু তো নেই আজকে, পড়ানোটা হয়ে গেল, মানে চ্যাপ্টারে যতটুকু পড়ালাম আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমি বারবার বলছি, কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবি, আমি সলভ করে দেবো, বা গ্রুপে জানাতে পারিস। ডেসক্রিপশনে দেখবি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যাবি। আমরা যে টপিকগুলো আজকে আমাদের টার্গেট ছিল সেগুলো হচ্ছে এইগুলো, আমরা সব কটা কিন্তু কমপ্লিট করলাম। তো ডান। অ্যান্ড নেক্সট দিন আমরা শিডিউলিং শুরু করব। ইম্পর্টেন্ট আছে শিডিউলিং, এখান থেকে কিন্তু কোশ্চেন 100% পরীক্ষায় দেবে একটা। ঠিক আছে? তো নেক্সট ক্লাসও কেউ মিস করবে না। আমি কিছুদিনের মধ্যে আবার নেক্সট ক্লাসটা আপলোড করব, তার মধ্যে এটা একবার বাড়িতে তোরা রিভিশন করে নে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।